আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। হলুদ লাইন অতিক্রম করে ইসরায়েলের অভিযান, ফিলিস্তিনিদের জীবন আরও দুর্বিষহ। ফিলিস্তিনের পাশে কাতার, লেবানন, নেতানিয়াহুকে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাঁই জেলেনস্কির। ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ জন, জানালেন জেলেনস্কি। ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত আরও ৭ মাওবাদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হলুদ লাইন অতিক্রম করে ইসরায়েলের অভিযান, ফিলিস্তিনিদের জীবন আরও দুর্বিষহ। উত্তর গাজায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে ডজন খানেক ফিলিস্তিনি পরিবার। যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী আরও ভেতরের দিকে অগ্রসর হয়ে অবস্থান নিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ও ট্যাঙ্কগুলো গাজা সিটির পূর্ব অংশে তথাকথিত ইয়োলো লাইনের প্রায় ৩০০ মিটার ভেতরে ঢুকে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় চলমান গোলাবর্ষণের মধ্যে এসব পরিবারের অনেকের ভাগ্য এখনও অজানা। দফতরটি আরও জানায়, ইয়োলো লাইনের এই সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞা প্রকাশ করে। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তিতে ইয়োলো লাইন বলতে সেই অনির্ধারিত সীমানাকে বোঝানো হয়েছে, যেখানে গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা নিজেদের অবস্থান পুনর্গঠিত করেছিল। এটি ইসরায়েলকে উপকূলীয় ভূখণ্ডে অর্ধেকের বেশি অংশে নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করেছে। ইসরায়েলি বাহিনী সাধারণত এই লাইনের কাছাকাছি আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। গাজা সিটি থেকে আল জাজিরার হিন্দ খৌদারি জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা শহরের পূর্ব সুজাইয়া এলাকায় নতুন সীমা দেখাতে হলুদ ব্লক ও সাইন বসাচ্ছে। কিন্তু পুরো সীমা এখনও চিহ্নিত হয়নি, তাই অনেক ফিলিস্তিনি ঠিক জানে না এটা কোথায়। এদিকে বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণ শহর খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত হয়েছেন। হাসপাতালের কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। এ নিয়ে প্রায় ১২ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি এলাকায় বিমান হামলার মৃতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে। ফিলিস্তিনের পাশে কাতার, লেবানন, নেতানিয়াহুকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে এই দুই দেশ। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালো দুটি গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্র, কাতার এবং লেবানন। অবিলম্বে যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দাঁতভাঙা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে এই দুই দেশ। আন্তর্জাতিক অঙ্গনে যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কাতার এবার ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নিল। দোহা থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা এবং মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কাতারের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল যদি মানবিক যুদ্ধবিরতি বা স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয়, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহত্তর পদক্ষেপ নেওয়া হবে। কাতার স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলেছে। তারা অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করে মানবিক করিডোরগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে। দৈনন্দিন চাপ বাড়িয়ে জিম্নি মুক্তি নিয়ে আলোচনাও আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে কাতার। অন্যদিকে লেবানন থেকে এসেছে আরও সরাসরি এবং মানবিক হুঁশিয়ারি। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবানন সরকার এবং তাদের মিত্র সংগঠন হিজবুল্লার পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। হিজবুল্লার একজন শীর্ষ নেতা হুঁশিয়ারি দেন যে, যুদ্ধ যদি লেবাননের ভূখণ্ডে ছড়িয়ে দেওয়ার সামান্যতম চেষ্টা করা হয়, তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এমন দাঁতভাঙা জবাব দেওয়া হবে যা ইসরায়েলের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা হবে। তারা ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছে, তাদের হাতে থাকা সামরিক সরঞ্জাম এবং আঞ্চলিক শক্তি যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু করার জন্য যথেষ্ট। লেবানন অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। কাতার ও লেবাননের এই কঠোর অবস্থান স্পষ্টতই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এই দুই দেশের চাপ ও হুঁশিয়ারি কি নেতানিয়াহু সরকারকে যুদ্ধবিরতি বিবেচনা করতে বাধ্য করবে, নাকি সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাই জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন,
রাশিয়ার আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় কাজ করতে তিনি প্রস্তুত। তবে ইউরোপের কিছু মিত্রদেশ বলছে যে এই মার্কিন সমর্থিত রূপরেখা রাশিয়ার জন্যই বেশি সুবিধাজনক। বিবিসি ও আল জাজিরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলেনস্কির দপ্তর নিশ্চিত করেছে তিনি পরিকল্পনার একটি খসড়া পেয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। যদিও পরিকল্পনার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি এবং জেলেনস্কির দপ্তরও এর বিষয়বস্তু নিয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ইতোমধ্যেই তার দেশের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক নীতিগুলো তুলে ধরেছেন। জেলেনস্কির দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিদ্যমান দ্বৈতনৈতিক সুযোগ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবেন। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ২৮ ধরা ওই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড এবং শস্ত্রশক্তি পাঠ করতে হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে এই পরিকল্পনা অনুযায়ী মস্কোকে পূর্ব ইউক্রেনের এমন কিছু অঞ্চল দেওয়া হবে যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। এর বিনিময়ে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দেবে। বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রয়োজন একটি যোগ্য শান্তি এবং এই শান্তি অর্জনের ক্ষেত্রে ইউক্রেনের জনগণের মর্যাদা অবশ্যই সম্মানিত হতে হবে। ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির সুযোগে বৃহত্তর টিকাদান কর্মসূচি চালু করার পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, হাম ও হুপিং কাশি থেকে শুরু করে হেপাটাইটিস বি, যক্ষ্মা ও পোলিও সহ এমন একাধিক রোগের বিরুদ্ধে ৪০,০০০-এরও বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই মাসে ৩ বছরের কম বয়সী ১০,০০০-এরও বেশি শিশুকে ইতোমধ্যে প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানিয়েছেন, এই প্রথম ধাপের মেয়াদ বাড়িয়ে শনিবার পর্যন্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপ পরিচালিত হবে। এতে সহযোগিতা করবে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। সার্বিক তত্ত্বাবধানে থাকবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘেব্রিয়েসুস বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অংশীদারী সংস্থাগুলো শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছে এবং ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনেও সহায়তা করা সম্ভব হচ্ছে। রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২, জানালেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমাঞ্চলের টেরনোপিল শহরে এখনও ২২ জন নিখোঁজ আছেন। সেখানে রাশিয়ার হামলায় ৩ শিশুসহ ৩১ জন নিহত হওয়ার একদিন পর জেলেনস্কি এই তথ্য দিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে পশ্চিমাঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে। এদিন একটি মিসাইল শহরের একটি ভবনের উপরের তলাগুলো গুঁড়িয়ে দিয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের উদ্ধারকর্মীরা টার্নোপিলে গতকাল সারারাত সন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়েছে। সন্ধান ও উদ্ধার তৎপরতা এখনও চলছে। এখনও ২২ জন নিখোঁজ আছেন। অনুসন্ধান কার্যক্রমে গতি আনার জন্য বিভিন্ন অঞ্চলের ২০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বলেছে ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ আছেন। সর্বভৌতি বলেছেন, ২০ জনের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যতক্ষণ না আমরা কাঠামোটি ভেঙে সম্পূর্ণ অনুসন্ধান সম্পন্ন করছি, ততক্ষণ আমি কোনো তথ্য জানাতে পারব না। ভারতে সামরিক বাহিনীর অভিযানে নিহত আরও ৭ মাওবাদী। ভারতে সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে ৭ মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিপিআই মাওবাদী কেন্দ্রীয় সম্পাদক টিপ্পিরি তিরুপতি ওরফ দেবজি ও আজাদ থাকতে পারেন বলে খবর। লাশগুলো শনাক্তকরণ এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, এদিন সকালে আলুরি সীতারামারাজু জেলার মারেদু মিল্লির জঙ্গলে চিরুনি তল্লাশি চলছিল পুলিশের। তখনই একদল মাওবাদীর সাথে গুলির লড়াই শুরু হয়। দুই তরফে গুলির লড়াইয়ে ৩ জন মহিলা সদস্য সহ ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এই দলের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।